ঠিক আছে। সকলকে স্বাগত জানাবো আইপিএন বাংলার ইউটিউব লাইভে। আজ মূলত ওবিসি নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন হবে। আপনারা ইতিমধ্যে জানেন যে ওবিসি কেলেঙ্কারি সেটা কিন্তু সামনে এসেছে এবং ইতিমধ্যে যে রায় বেরিয়েছে তা কিন্তু প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। তাহলে কি বঞ্চনা করা হয়েছে যেসব যাদের জন্য ওবিসি করা হয়েছে, যাদেরকে ওবিসি ক্যাটাগরিতে নিয়ে আসা হয় তাদের প্রতি? আসলে যারা ওবিসির আওতায় পড়ছে, যে 1993 এর যে আইনটা নিয়ে আসা হয়েছিল সেই আওতায় যারা পড়ছে তাদের কি বাদ দেওয়া হলো, নাকি যে সরকারের আমলে এই সার্টিফিকেট তৈরি করা হয়েছিল সেই সরকারের কিছু দুর্নীতির দুর্নীতির কবলে পড়ে এই সার্টিফিকেট গুলো বাতিল হলো? এ নিয়ে নানান প্রশ্ন রয়েছে, সকলে গোটা রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জলঘোলা হচ্ছে এবং গোটা বাংলা জুড়েই কিন্তু এ নিয়ে কথা চলছে। আজ ওবিসি নিয়ে টোটাল ডিসকাশন হবে। প্রথমে ওবিসি নিয়ে, ওবিসি কারা পাবে, ওবিসি কি, ওবিসি সংরক্ষণ কি, বা ওবিসি কাদেরকে এই ওবিসির আওতায় আনা হয়েছে, এ নিয়ে নানান আলোচনা আজকে রয়েছে, নানান প্রশ্ন আমাদের রয়েছে। তো এই প্রশ্নের জবাব আমরা নেব। আমাদের আজ অতিথি রয়েছে, তার সঙ্গে পরিচয় করিয়ে দেব। যিনি রয়েছেন অ্যাডভোকেট আনিসুর রহমান সাহেব, আজকে আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, তাকে স্বাগত জানাবো আইপিএন বাংলার পক্ষ থেকে। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। মূলত আনিসুর সাহেব, ওবিসি নিয়ে নানান প্রশ্ন ইতিমধ্যে রয়েছে, রাজনৈতিক মহলে একটা তরজা রয়েছে। সেই জায়গায় প্রথমে আপনার কাছে যাবো, যে যারা আমাদের দর্শক রয়েছেন, দর্শকদের উদ্দেশ্যে যে তাদেরকে আমরা আজকে বিস্তারিত একটা আলোচনা দেবো যে ওবিসি কি প্রথমেই, এবং কারা এর সংরক্ষণ পায়। তো প্রথমে আপনার কাছে যাবো, ওবিসি কি? ওবিসি একটি ইংরেজি শব্দ, আদার ব্যাকওয়ার্ড ক্লাস। বাংলা করলে যে অনগ্রসর জাতি, অন্যান্য অনগ্রসর জাতি। সেখানে আমাদের পশ্চিমবঙ্গে 2010 সালে, তখন বাম জামানা শেষের দিকে, সেখানে একটি আইন করা হয়েছিল যে বিশেষ করে যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের রিজার্ভেশন দেওয়া হবে। আমরা জানি পশ্চিমবঙ্গে, আমরা আজকে প্রেক্ষিতটা পুরো পশ্চিমবঙ্গে আলোচনা করার চেষ্টা করব। সর্বভারতীয় ক্ষেত্রে হিসাবটা বা অঙ্কটা অন্যরকম। পশ্চিমবঙ্গে দীর্ঘ সময় ধরে স্বাধীনতার পর থেকেই মোটামুটি এভাবে শিডিউল কাস্টের জন্য 22% এবং শিডিউল ট্রাইবের জন্য 6% রিজার্ভেশন ছিল। অথচ যারা ওবিসি, তাদেরকে কোনো রিজার্ভেশন দেওয়া হয়নি। আর বলাই বাহুল্য, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব তাদের মধ্যে শুধুমাত্র মানে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্য দিয়েই তাদেরকে নির্বাচিত করা হয়েছে। সেখানে মুসলমানদের কোথাও কোনো অন্তর্ভুক্ত করা হয়নি। যদিও তালিকাভুক্ত জাতি বা শিডিউল কাস্ট হিসাবে মুসলমানদের অন্তর্ভুক্তি আইনি কোনো বাধা নেই বা ছিল না। আপনারা জানেন যে সাচার কমিটির রিপোর্ট বার হওয়ার পরে পরবর্তীকালে যে রঙ্গনাথ মিশ্র কমিশন যেটা সুপারিশ করেছিল, সেখানেও কিন্তু মুসলমানদের যে অংশটা আসলে তফসিলি জাতিভুক্ত হতে পারত, যেমন একটা সর্দার, সে কিন্তু বা মন্ডল, সে কিন্তু তফসিলি জাতিভুক্ত হয় একটু হিন্দু হওয়ার কারণে, ঠিক মুসলিম হওয়ার কারণে সে কিন্তু আর তফসিলি জাতিভুক্ত হয় না। তারাও যে হতে পারে, হওয়া উচিত, এটা কিন্তু রঙ্গনাথ মিশ্র কমিশন কিন্তু সুপারিশ করেছিল, কিন্তু সেটা কখনো হয়নি, হয়ে ওঠে। পরবর্তীকালে বিশেষ করে 34 বছরের লম্বা বাম জামানা, সেখানে বিশেষ করে মুসলমানদের প্রতি বঞ্চনা এবং মুসলমানদের আর্থসামাজিক প্রেক্ষিতে ভীষণভাবে পিছিয়ে পড়া নিয়ে প্রচুর সমালোচিত হচ্ছিল বাম সরকার। তখন বাম সরকার 2010-এর প্রায় মাঝামাঝি সময়ে, তখন তারা একটা অন্তর্বর্তী রিপোর্টের পরিপ্রেক্ষিতে একটা ওবিসি তালিকা তৈরি করে। কিন্তু তারা সেটাকে কার্যকরী করার আগে 2011 মে মাসে বাম সরকারের পতন ঘটে এবং নতুনভাবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে সেই অন্তর্বর্তী রিপোর্টের প্রেক্ষিতে তারা সেই প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যায় এবং 2011 সালের শেষ থেকে 12 সালে সেটাকে কার্যকরী হয় এবং সেখানে ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এই যে বিষয়টাকে, সেটাকে দুটো ভাগে ভাগ করে, একটা ওবিসি এ এবং ওবিসি বি। ওবিসি এ শ্রেণীভুক্ত প্রায় 81টা জাতি সম্প্রদায়, সেখানে মুসলিম এবং অমুসলিম, হিন্দু সম্প্রদায়, সব সম্প্রদায়েরই মানুষ আছে। সেখানে কোনো নির্দিষ্ট
সম্প্রদায়ের ভিত্তিতে কিন্তু ওবিসি এ বা বি করা হয়নি। সেখানে ৮১টা জাতির মধ্যে প্রায় ৭৩টা কিন্তু মুসলিম ওবিসি এর মধ্যে ছিল, আর বাকিটা অমুসলিম। ঠিক একইভাবে ওবিসি বি তাদের জন্য আপনার প্রায় ৯৮টা হিন্দু এবং মুসলিম বিভিন্ন জাতি সম্প্রদায়ের মানুষ সেখানে রয়েছে, এবং সেই ওবিসি বি তে প্রায় ৯৮টার মধ্যে ৪৫টা মতো মুসলিম, এবং বাকিটা প্রায় ৫৩টা মতো সেটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। আর ওবিসি এ তে ১০% রিজার্ভেশনের কথা বলা হয়, ওবিসি বি তে ৭% রিজার্ভেশনের কথা বলা হয়, অর্থাৎ ১৭%। এবং এই প্রসঙ্গে একটু বলে রাখি, জাতীয় যে ব্যাকওয়ার্ড কমিশন কিন্তু জাতীয় কমিশন সেখানে কিন্তু তারা এই রাজ্য সরকারকে এই ওবিসি কোটা বাড়াবারও কিন্তু নির্দেশ দিয়েছিল এবং বলেছিল সেটা ১৭ থেকে ২২ করা যেতে পারে। কারণ সেখানে আমরা জানি যে রিজার্ভেশনের সর্বোচ্চ কোটা যেটা আপনার যে ৫০% মধ্যে রাখতে হবে, সেটাও কিন্তু ২২/৬ ২৮ হলে সেটা ২২/৫০ এর মধ্যেই থেকে যাচ্ছে। ফলে সেটা করা যেত, কিন্তু সেটা করা হয়নি। সেই ১৭ই ছিল। কিন্তু সেটা গত ২২শে মে ২০২৪ মাননীয় কলকাতা হাইকোর্টের ২ বিচারপতি, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্দার ডিভিশন বেঞ্চ যে রায় দেয় যে ওবিসি সার্টিফিকেট ২০১০ এর পরে, কোন জামানা কোন সরকার এসব উল্লেখ করেনি, ২০১০ এর পরে অর্থাৎ ২০১১ই ধরে নেওয়া হচ্ছে, যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলো বাতিল ঘোষণা করা হলো, এবং একই সঙ্গে জানিয়ে দিল যারা ইতিমধ্যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে ১১-র পর ১০-এর পর থেকে এই ২৪ পর্যন্ত যারা চাকরি পেয়েছে এই ওবিসি সার্টিফিকেট বলে, বা যারা চাকরি পাওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে ওবিসি সার্টিফিকেট, বা যারা বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ওবিসি কোটায় সুযোগ পেয়েছে, তাদের সেই সুযোগ বা সেই সুবিধা বহাল থাকবে। নতুন করে আর এই ওবিসি সার্টিফিকেট কোথাও এফেক্ট হবে না, কার্যকরী হবে না, সবগুলো বাতিল বসে ঘোষণা করা হলো। তবে সেখানে মামলাটা হয়েছিল কিন্তু আপনার ২০১২ সালে। সেখানে বিশ্ব হিন্দু পরিষদের একজন নেতা এই মামলাটা করেছিল, এবং বিশেষ করে মুসলিমদেরকে ওবিসি সম্প্রদায়ভুক্ত করে তাদের সুযোগ সুবিধার আপত্তি জানিয়ে তাদের সেই মামলা, এবং সেই মামলা ২০১২ থেকে ২০২৪ দীর্ঘ ১২ বছরের পরে তার রায় ঘোষণা হলো। কিন্তু বড় বিষয় হচ্ছে যে ৫ লক্ষ বলা হয়েছে, কিন্তু আসলে ওটা ৫ লক্ষ নয়। রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ওটা প্রায় ১৫ লক্ষ হতে পারে। ৫ লক্ষ যখন মামলা করা হয়েছে তখন বলা হয়েছিল। কিন্তু সেটা এখন প্রায় ১৫ লক্ষ বলেই রাজ্য সরকার প্রায় দাবি করছে। এত বিশাল সংখ্যক মানুষ, এবং বলাই বাহুল্য এই যে ওবিসি যে সার্টিফিকেট বাতিল হওয়ার পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। কারণ হচ্ছে মুসলিমরা বিশেষভাবে এই ভারতবর্ষে তো বটেই, পশ্চিমবঙ্গে আর্থ-সামাজিক ক্ষেত্রে ভীষণভাবে পশ্চাৎপদ এবং তারা অধিকার হারা। সেই জায়গা থেকে তারা এই ওবিসি কোটার বা ওবিসি অন্তর্ভুক্ত হওয়ার ফলে তারা কিন্তু চাকরি-বাকরিতে কিছুটা সুযোগ সুবিধা পাচ্ছিল। যদিও নানা অভিযোগ ছিল এবং আছে যে এ ওবিসি তালিকা যথাযথভাবে মানা হচ্ছে না। বিশেষ করে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যে ওবিসি এ ১০%, ওবিসি বি ৭%, সেই কোটা যথাযথভাবে মান্যতা দেওয়া হচ্ছে না। এবং আরো অভিযোগ ছিল বা আছে যে এ গ্রুপে যে ৭৩টা ৮১র মধ্যে ৭৩টা মুসলিম সম্প্রদায়, বাকি মাত্র ৮টা হচ্ছে অমুসলিম সম্প্রদায়, এবং সেই ৮টা অমুসলিম সম্প্রদায়ের কিছু অ্যাডভান্স গ্রুপ তারা কিন্তু এই তালিকাভুক্ত হয়ে যাওয়ার ফলে চাকরি তো, সরকারি চাকরি তো খুবই সামান্য, কিন্তু সেই অল্প সংখ্যক অমুসলিম যারা এ গ্রুপে এসে গেছে গ্রুপ, তারা কিন্তু অধিকাংশ চাকরি কিন্তু কবজা করে নিচ্ছিল। বিভিন্ন ও চাকরির চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে এ মানে মুসলিমদের সংখ্যা খুবই কম, অমুসলিমরাই বেশি হচ্ছে ওবিসি এ তে। যাই হোক, সামগ্রিকভাবে সেই ওবিসি তালিকা বা ওবিসি সার্টিফিকেট সেটা মহামান্য ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে সেটাকে বাতিল ঘোষণা করেছে, এবং সেখানে মূলত যেটা উল্লেখ করেছে বাতিল এই কারণে যে সঠিক পদ্ধতি মেনে এই ওবিসি তালিকা তৈরি করা হয়নি। এবং সেখানে আরো বলা হয়েছে
1993 সালে একটা আইন ছিল, আইন আছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন অ্যাক্ট 1993। সেই আইনকে যথাযথভাবে মান্যতা দিয়ে এই পশ্চিমবঙ্গ সরকার এই ওবিসি তালিকা তৈরি করেনি, এবং সেটা তারা সংশোধন করুক। আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনের মাধ্যমে তারা তালিকা তৈরি করে সেটা বিধানসভায় নতুনভাবে আইন তৈরি করে তারপরে সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 2 মাসেরও বেশি সময়, 22শে মে, আজকে 31শে জুলাই আমরা বসে আছি, প্রায় 2 মাস 10 দিন হয়ে গেল, 9-10 দিন, কিন্তু তারপরেও কিন্তু সেটা নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছে বলে এ পর্যন্ত কোনো খবর নেই। এবং রাজ্য সরকার এটাও কোনো খবর নেই যে মহামান্য ডিভিশন বেঞ্চ যেটা বলেছে যে সঠিক পদ্ধতি মেনে এই ওবিসি তালিকা বা সার্টিফিকেট ইস্যুর যে পদ্ধতি সেগুলো হয়নি, সেই পদ্ধতি সংশোধনের জন্য যে তারা কোনো বিধি, কোনো ব্যবস্থা, কোনো কমিশন বা কোনো রকম কোনো মানে তদন্ত কোনো কিছুই করেছে বলে কিন্তু আমাদের কাছে খবর নেই। সব মিলে মুসলিম সম্প্রদায় তারা একটু আশার আলো দেখেছিল যে এই ওবিসি সার্টিফিকেট পেয়ে তারা স্কুল কলেজে বা চাকরি ক্ষেত্রে কিছুটা হলেও প্রবেশের সুযোগ সুবিধে পাবে, কিন্তু সেটা থেকে তারা বঞ্চিত হলো। এবং আমরা অপেক্ষায় আছি রাজ্য সরকারের সদর্থক উদ্যোগের ফলে এই ওবিসি সমস্যার সমাধান হবে। এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়, তারা তো মূলত এই ভারতবর্ষে তো বটে, এই পশ্চিমবঙ্গে প্রায় মোর দ্যান 95% মুসলিম, দে আর কনভার্টেড ফ্রম শূদ্র। তারা শূদ্র জনজাতি থেকে ব্রাহ্মণ্যবাদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য তারা শুধু ধর্মীয় বিশ্বাসটা চেঞ্জ করেছে, কিন্তু আর্থসামাজিকভাবে তারা এসসি এসটিদের মতো ছিল। কিন্তু স্বাধীনতা 73 বছরে এসসিদের থেকে অন্ততপক্ষে অনেকটাই পিছিয়ে পড়েছে মুসলিম সম্প্রদায়। কিন্তু কেন্দ্রে যে সরকার রয়েছে, আরএসএস এর রাজনীতির শাখা বিজেপি বা তাদের অজস্র শত শত যে সহযোগী সংগঠন, তারা কিন্তু মুসলিমদের কোন রকম আর্থসামাজিক সুযোগ সুবিধা বা অধিকার দিতে তারা অস্বীকার করে। তারা মুসলিমদের দ্বিতীয় নয় তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে পরিগণিত করতে চায়। ফলে তারা কিন্তু এই সমস্ত রকম ভাবে এই ওবিসি সার্টিফিকেট বা মুসলিমদের আর্থসামাজিক উন্নয়ন বা তাদের ক্ষমতায়নের যে কোনো বিষয়কে তারা প্রতি মুহূর্তে তারা মানে বিতর্ক তৈরি করা এবং রাজনৈতিকভাবে সেটাকে একটা অস্থিরতা তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আশা করি রাজ্য সরকার সব বিষয় বিবেচনা করে একটা যথাযথ উদ্যোগ গ্রহণ করে এই সমস্যার সমাধান করবে। তো দর্শক, আপনাদের সামনে আর আইনজীবী আনিসুর রহমান সাহেব তিনি বিস্তারিত ভাবে ওবিসি নিয়ে আলোচনা করেছেন এবং কবে থেকে ওবিসি হয়েছিল। আপনারা জানেন যে 1993 থেকে ওবিসি তখন এই আইনটা হয় যে যারা ব্যাকওয়ার্ড জাতি রয়েছে তাদেরকে সামনে অগ্রসরের জন্য এবং একটা সংরক্ষণ ব্যবস্থা বা কোটা ব্যবস্থা, যে কোটা ব্যবস্থা ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে নানান আলোচনা চলছে বা বাংলাদেশ নিয়ে গোটা বিশ্ব জুড়ে দেখছে। তো সেই জায়গায় একটা বিষয় আপনাদের সামনে আসছি যে যদি আনিসুর সাহেব, আগে দর্শকদের বলে রাখি, দর্শক যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদের আজকে লাইভের এই প্রোগ্রামের মধ্যেই যতক্ষণ আমাদের প্রোগ্রাম চলবে আপনারা কোশ্চেন করতে পারেন। আমরা সেই কোশ্চেন আমরা আনিসুর সাহেবকে আমরা জিজ্ঞাসা করব, তিনি উত্তর দেবেন। সাথে সাথে আপনাদেরকে এটাও জানিয়ে রাখছি যে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে 5 লক্ষ, এই ওবিসি সার্টিফিকেট বাতিল যে হয়েছে এতে তো অনেকেই কিন্তু যোগ্য ব্যক্তি রয়েছে যারা ওবিসি মানে ওবিসির যে ক্যাটাগরি দেওয়া রয়েছে, ওবিসির যে সংজ্ঞা দেওয়া রয়েছে সেই সংজ্ঞায় কিন্তু পড়ে। আনিস সাহেব, তাদের বাদ দেওয়া গেছে, তাদেরও বাদ হয়ে গেছে। আপনি বললেন যে 2 মাস 10 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যেদিন থেকে বাতিল ঘোষণা হয়েছে। তাহলে তাদের কি হবে যারা যোগ্য? দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে যারা যোগ্য বা মেধা সম্পন্ন, কিন্তু তারা যদি ইতিমধ্যে ওবিসি তালিকাভুক্ত হয়ে থাকে সেটা কিন্তু তাদের ক্ষেত্রে অসুবিধা হবে। কিন্তু যারা প্রক্রিয়ার মধ্যে আছে তাদেরকে তো চাকরি পাওয়া বা স্কুল কলেজে অলরেডি ভর্তি হয়ে গেছে বা প্রক্রিয়ার মধ্যে আছে,
তারা তো সেই ওবিসি সুযোগ সুবিধা পাবে, কিন্তু তারপরে যে সমস্ত চাকরি বাকরির ক্ষেত্রে বা ভর্তির ক্ষেত্রে সেখানে তো আর কোনো ওবিসি রিজার্ভেশন নেই এই মুহূর্তে। সার্টিফিকেট নেই মানে তার রিজার্ভেশনও নেই। তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতেই তাদেরকে কমপ্লিট করতে হবে এবং প্রতিদ্বন্দ্বিতা করে সেখানে জেনারেল ক্যাটাগরিতে তাদের সুযোগ পেতে হবে। সেখানে ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস হিসাবে যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের সুযোগ বা সেই কোটার সুযোগ থেকে তারা বঞ্চিত হয়ে গেল। তারা সেই কোটার সুযোগ বা কোটার আওতায় আর আসছে না। ফলে তারা কিন্তু মানে 22+6 শিডিউল কাস্টের 22, শিডিউল ট্রাইবের 6 এই পশ্চিমবঙ্গে 28% বাদ দিলে সেখানে বাকি যে অংশটা থাকে জেনারেল কাস্ট, সেখানেই কিন্তু তাদের কমপ্লিট করতে হবে। কিন্তু বলাই বাহুল্য এখানে জেনারেল কাস্টটা সেখানে কারা আছে? মূলত আপনারা দেখবেন এবং জানবেন যে আমি একটু আরেকটু পেছনে যাই যে ওবিসি ব্যাপারটা এলো কোত্থেকে? আসলে এই ভারতবর্ষে আনিসুর মানে সাহেব জাস্ট আপনাকে এখানে একটু রুকছি। আপনি এর অ্যান্সারটা দেবেন। সাথে আমাদের এই স্ক্রিনে অলরেডি একটা প্রশ্ন উঠে এসেছে, আপনি দেখতে পাচ্ছেন হয়তো, যে আহ, সে বলতে চাইছে যে এই বাংলায় পুলিশ সমস্যার মূল কারণ। তো তিনি ক্লিয়ার করুন, আবার দরকার হয় তিনি যদি হয় এই প্রশ্নটা করেন, তাহলে এই প্রশ্ন কিন্তু আজকের যে ওবিসি যে আলোচনা চলছে এই আলোচনার সঙ্গে এই প্রশ্নের কোনো ইয়ে নেই, মানে রিলেশন নেই। যদি অন্য কোনো প্রশ্ন থাকে, যদি বাংলার কোনো পলিসির কথা বলেন, রাজনৈতিক যে পলিসি বা সরকারি যে পলিসি হয় সেই পলিসির যদি কথা বলেন, সেটা একটা আলাদা। তো সেটা আপনি ক্লিয়ার করবেন, সাথে আপনি কন্টিনিউ করুন যেটা বলছেন। হ্যাঁ, এই যে ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস এই কনসেপ্ট বা এই ভাবনা চিন্তাটা কিন্তু উম, মানে স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছিল। কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে খাইবার এবং বোলান গিরিপথ থেকে আমরা ইতিহাস পড়ে ছোটবেলা থেকে জেনেছি যে ভারতবর্ষে প্রবেশ করেছিল আর্যরা এবং আর্যরা ভারতবর্ষে প্রবেশ করে এদেশের অনার্য জনজাতিদেরকে 6,743টা জাতে এবং উপজাতে বিভক্ত করে তাদের বিরুদ্ধে বিভিন্ন মানে ধর্মীয় বিধি বিধান তৈরি করে তাদের শিক্ষার অধিকার, তাদের সম্পত্তি রাখার অধিকার, তারা চাকরি বাকরির অধিকার, তাদের সত্যিকারের পরিপূর্ণ মানুষ হিসেবে জীবন ধারণের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছিল। আপনারা জানবেন স্বাধীনতার আগে বিশেষ করে তফসিলি জাতি উপজাতি মানে বিশেষ করে উচ্চবর্ণীয় ছাড়া তারা কেউই প্রায় শিক্ষার সুযোগ থেকে তারা বঞ্চিত হতো। ঠাকুর গুরুচাঁদ তারা কিন্তু স্কুলে ভর্তি হতে পারেনি, তাকে কিন্তু একটা মাদ্রাসায় পড়ে তাকে শিক্ষা নিতে হয়েছে। ফলে সেখানে তফসিলি জাতি উপজাতি বা ওবিসি আজকের যারা বা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এরা কিন্তু ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আসলে ধর্মান্তরিত শূদ্র, আর বাকি এসসি এসটি ওবিসি হচ্ছে শূদ্র, অর্থাৎ শূদ্র এবং ধর্মান্তরিত শূদ্র এই ভারতবর্ষে প্রায় 85% এবং এই পশ্চিম বাংলায় প্রায় 94%। অন্যদিকে উচ্চবর্ণীয় ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য ভারতবর্ষে তারা 15% এবং মানে পশ্চিমবঙ্গে আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বা কাবাব গ্রুপ বলি কায়েত বামন বদ্যি, তারা মাত্র 6%। কিন্তু দেখা যাচ্ছে চাকরি বাকরি থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন এমনকি প্রায় সব রাজনৈতিক দলের মাথায় এবং দণ্ডমুণ্ডের কর্তা হচ্ছে এই পশ্চিমবাংলার কাবাব গ্রুপ কায়েত বামন বদ্যি বা এই ভারতবর্ষে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যরা। তারাই সিংহভাগ সম্পদ প্রায় অনেক ক্ষেত্রে 80-90% সম্পদ তাদের কবজায়। তাতে 1955 সালে কিন্তু সেই অবস্থান। কিন্তু আনিসুর সাহেব, এখানে এখানে একটা প্রশ্ন আসছে যে যদি আপনি যে বলছেন যে ব্রাহ্মণরাই মূল জায়গায় বসে আছে, অর্থাৎ তারা এত পার্সেন্টেজে কম, তাদের যে পার্সেন্টেজ যদি দেখা যায় তাহলে অনেক কম, কিন্তু মূল জায়গায় আপনি বললেন যে গোটা রাজনৈতিক যে দলগুলো বা কারা গভর্নমেন্টে বসবে তাদেরকে চালিত করছে পিছন থেকে। তো মূলত এর কারণটা কি? তাদের কি পরিকল্পনা? এটা কাদের মদতপুষ্ট হতে পারে? অনেকে প্রশ্ন এরকম করতে পারে। হ্যাঁ, আমি সে প্রশ্নে আসছি, তার আগে একটু জাস্ট ইতিহাস। জওহরলাল নেহরু কিন্তু এই অবস্থার পরিবর্তনের জন্য 1955 সালে কাকা কালেলকার কমিশন বসিয়েছিল, কিন্তু সেই কমিশনের রিপোর্ট কিন্তু বাস্তবের আলো দেখতে পায়নি। পরবর্তীকালে আরো বিভিন্ন রকম চেষ্টা প্রচেষ্টা হয়েছে যে ওবিসি অর্থাৎ পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়নের জন্য শিডিউল কাস্টদের জন্য সারা ভারতবর্ষে 15 এবং 7.5 রিজার্ভেশন দেওয়া আছে, কিন্তু বাস্তবের মাটিতে সেই 15 এবং 7.5 সর্বভারতীয় ক্ষেত্রে তারা সেই রিজার্ভেশনের কোটা তাদের যথাযথ পূরণ করা হয় না, কারণ পূরণ করার জায়গায় বসে আছে উচ্চবর্ণীয় সম্প্রদায়।
পরবর্তীকালে 1978 সালে সর্বভারতীয় প্রেক্ষিতে একটি কমিশন গঠিত হয়, সেটা হচ্ছে মন্ডল কমিশন। বিন্দেশ্বরী প্রসাদ মন্ডল, তিনি বিহারের মানুষ, তার নেতৃত্বে একটি কমিশন তৈরি হয়। সেই তাকে বলা হয় মন্ডল কমিশন রিপোর্ট। সেই রিপোর্ট কিন্তু 1980 সালে তিনি জমা দিয়েছিলেন, কিন্তু তৎকালীন যে কংগ্রেসের সরকার ছিল, ইন্দিরা গান্ধীর সরকার, পরবর্তীকালে রাজীব গান্ধীর সরকার, তারা কিন্তু সেই মন্ডল কমিশনের রিপোর্টকে বাস্তবের আলো দেখতে বা বাস্তবে পৌঁছে দিতে বা সংসদে পেশ করেনি। পরবর্তীকালে যে ভিপি সিং, বিশ্বনাথ প্রতাপ সিং এর সরকার 1990 সালের 7ই আগস্ট মন্ডল কমিশন রিপোর্ট সেখানে সংসদে পেশ করে, এবং সেই মন্ডল কমিশনের রিপোর্টে দেখা যাচ্ছে যে প্রায় ভারতবর্ষের 52% হচ্ছে ওবিসি, 52% ওবিসি, কিন্তু তাদের জন্য রিজার্ভেশনের ব্যবস্থা করা হয় 27%। অর্থাৎ কারণ কি, অলরেডি 22.5 আছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য, 15 এবং 7.5, তাই 50-এর বেশি করা যাবে না, তাই 27% রিজার্ভেশন দেওয়া হলো ওবিসিদেরকে। কিন্তু সেটা নিয়ে আপনারা জানেন 9-এর দশকের গোড়ার দিকে সারা ভারতবর্ষে কিন্তু মন্ডল এবং কমন্ডলের লড়াই চলে, এবং দীর্ঘ টালবাহানার পরে সেই ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য 1992 সালে বাবরি মসজিদকে শহীদ করে সেই মন্ডল কমিশন বা মন্ডল আন্দোলনটাকে, সেটাকে থামিয়ে দিয়ে বা ডাইভার্ট করার একটা চেষ্টা কিন্তু ব্রাহ্মণ্যবাদীরা করেছিল। এবার আপনার প্রশ্নে আসি যে ব্রাহ্মণ্যবাদীরা কেন এই সুযোগ পেয়েছে। আসলে আপনারা জানবেন যে ভারতবর্ষের স্বাধীনতা সূর্য অস্ত গেছিল 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে। সেখানে সিরাজদৌল্লার পতনের পরে বা তার সাম্রাজ্যের পতনের পরে সেখানে কিন্তু তারপর দীর্ঘ সময় ধরে এই ব্রাহ্মণ্যবাদীরা বা উচ্চবর্ণীয় মানুষজনরা, তারা কিন্তু ইংরেজদের চাটুকারিতা করে, ইংরেজদের ইংরেজি শিক্ষা করে, ইংরেজদের অফিস কাচারিতে সমস্ত ঢুকে পড়ে এবং ইংরেজদের সমস্ত রকম সহযোগিতা এবং মদত দিয়ে তারা ইংরেজদের বদান্যতায় সমস্ত দিক দিয়ে তারা অগ্রসর হয়ে পড়ে, এবং তারা মানে সমাজের উপর দিকে তারা দ্রুত ধাবিত হতে থাকে। উল্টো দিকে বিশেষ করে মুসলিম সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, তফসিলি সম্প্রদায়ের মানুষ কিন্তু স্বাধীনতার প্রায় 150 বছরের মূল লড়াইটা কিন্তু তারাই লড়েছিল। তারা ইংরেজদের কোন রকম সহযোগিতা করেনি, ইংরেজদের ইংরাজি শিখতে চায়নি, ইংরেজদের অফিস কাছারিতে কাজ দিতে চায়নি, ফলে তারা প্রতি মুহূর্তে পিছিয়ে পড়েছে। এবং একই সঙ্গে আজকের যে মুসলিম, মানে বিশেষ করে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, তাদের যে ধর্মীয় বিধান, যে সূর্যের কোনো শিক্ষার অধিকার নেই, সূর্যের কোন রকম ভাবে মানে শিক্ষকতার অধিকার নেই, সূর্যের সম্পদ দেখার অধিকার নেই, এই যে বিভিন্ন ধর্মীয় বিধান সূর্যের উপর ছিল, তাই দেখুন আপনি 60, 70, 100 বছর আগে সূর্যদের স্কুল যাওয়ার ব্যাপারটা প্রায় ছিলই না বললে চলে। কারণ সেখানে ধর্মীয় বিধান, সেই ধর্মীয়, আপনি সেখানে মনুসংহিতা পড়বেন, বেদের বিভিন্ন জায়গায় পড়বেন, সেখানে বলা হয়েছে সূর্য তোমার হচ্ছে ব্রহ্মার পায়ের নিচে থেকে তোমার জন্ম হয়েছে, অর্থাৎ তুমি সেখানে তোমার কাজ হচ্ছে উপরের 3 বর্ণের সেবা করা, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য যারা আছে তাদের সেবা করবে, তোমার কোন রকম শিক্ষা বা সম্পদ দেখার অধিকার নেই। আর ব্রহ্মার মুখ থেকে জন্ম হয়েছে ব্রাহ্মণের, তার কাজ হচ্ছে সমস্ত বিধি বিধান তৈরি করা, সমস্ত কিছু নেতৃত্ব দেওয়া, সমস্ত কিছু আইন কানুন প্রণয়ন করা। ক্ষত্রিয়ের কাজ হচ্ছে যুদ্ধ বিগ্রহ করা, দেশ রক্ষা করা, বৈশ্যের কাজ হচ্ছে ব্যবসা এবং কৃষি বাণিজ্য দেখাশোনা করা। এটা একেবারে ধর্মগ্রন্থে এবং ধর্মীয় বিধান হিসাবে সমাজে প্রতিষ্ঠিত ছিল। ফলে আজকের যারা মুসলমান, তারাও কিন্তু এই শূদ্র জনজাতির অংশ। তারা শুধুমাত্র মানে তাদের ধর্মীয় বিশ্বাসটা চেঞ্জ করেছে। আজকের আমি আনিসুর রহমান, আমার নাম থেকে মুসলমান মনে হচ্ছে, কিন্তু আমার ঠাকুরদার নাম হচ্ছে পরাণ সর্দার। পরাণ সর্দার, অর্থাৎ যে সর্দার পাশের যে গোবিন্দ সর্দার আর পরাণ সর্দারের মধ্যে কোনো ফারাক খুঁজে পাওয়া যাবে না, বা নাম দেখেও কেউ বুঝবে না মুসলিম না হিন্দু। তা এরকম একটা জায়গায় থেকে আমরা দলিত, অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওবিসি, তাদেরকে একত্রে আমরা দলিত বলি, এবং তারা শূদ্র, একই সঙ্গে শূদ্র বটে। আর আমরা কিন্তু মুসলিমরা ধর্মান্তরিত শূদ্র। আমাদের এই অবস্থার পরিবর্তনের জন্যই কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দাবি করছিলাম। সর্বভারতীয় ক্ষেত্রে 9-এর দশকের গোড়ায় যেটা ওবিসি সার্টিফিকেট, যে পশ্চিমবঙ্গে বিশাল সংখ্যক মুসলিম, প্রায় 30% মুসলিম এই মুহূর্তে, 2001-এর সেন্সাস অনুযায়ী 27%-এর কিছু বেশি, যেটা এই মুহূর্তে প্রায় গত প্রায় 1-এর পরে আজকে 24-23 বছর কোনো সেন্সাস হয়নি, সেটা 30%-এর বেশি বলে
বিভিন্ন সরকার, বিশেষ করে এই পশ্চিমবঙ্গ সরকার, তারা স্বীকার করে। কিন্তু 30% মানুষের সরকারি চাকরি 4%-এর কাছাকাছি। কেন এমন হবে? 30% মানুষ সরকারি চাকরিতে, প্রতিনিধি 4%। এই অবস্থা নিয়ে বাম জমানায় প্রচুর সমালোচিত হয়েছে বাম সরকারগুলো। কিন্তু তারপরেও তারা শেষ মুহূর্তে চেষ্টা করেছিল, কিন্তু তারা পেরে ওঠেনি। যেটা প্রথম দিকে অস্বীকার করেছিল যে মুসলিমদের রিজার্ভেশন বা সুযোগ সুবিধে বা ক্ষমতায়ন করা যায় না তাদের। কিন্তু আমরা জানি সিদ্ধার্থ সরকার কিভাবে স্বল্প সময়ের মধ্যে, মাত্র 5 বছরে, কিভাবে মুসলিমদেরকে মানে কিছুটা হলেও সুযোগ সুবিধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল। বাম জমানা সেটা অস্বীকার করেছিল। পরবর্তীকালে তৃণমূল সরকার সেই সুযোগ কিছুটা দিয়েছিল, কিন্তু তার প্রয়োগ যথাযথ হয়নি। আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি। তারপরেও না, কিছু তার মানে আপনি বলতে চাইছেন যে বাম সরকার, বাম আমলে মুসলিমদেরকে বঞ্চিতই করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা লাস্ট মুহূর্তে যখন তাদের যে পতনের দিকে তারা যখন চলে যাচ্ছিল, তারপরে তারা একটা ভেবেছিল একদম যে মুসলিমদের কিছু সংরক্ষণের ব্যবস্থা করে দেওয়া, যেহেতু একদম আমাদেরকে একদম পশ্চিমবঙ্গে টিকে থাকতে গেলে মুসলিমদেরকে ধরতে হবে। সেই জায়গায় তৃণমূল কংগ্রেস প্রথম দিকে ছিল, কিন্তু পরবর্তীতে আপনার কথা অনুযায়ী পরবর্তীতে তাহলে নেই। তাহলে কি আহ ক্ষমতা পাওয়ার পরে এই মুসলিমদেরকে বঞ্চনা করা হয়? এটা প্রত্যেকটা রাজনৈতিক দল করে। এখন হ্যাঁ, এটা তো বাস্তবিকই তাই হয়ে যাচ্ছে। আপনি দেখুন, যেটা আপনি এর আগেও প্রশ্ন করেছিলেন, যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কারা পরিচালনা করে। আপনার দেখুন তো, বাম আমলের শেষে যে মুখ্যমন্ত্রী ছিল কে? বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি একজন ব্রাহ্মণ। আর তার আগে মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু। স্বাধীনতার 47 থেকে আর 2024 আজকে যারা মুখ্যমন্ত্রী হয়েছে, 1 ডজনের বেশি মানুষ মুখ্যমন্ত্রী হয়েছে, তারা সবাই হয় কায়েত, নয় বামন, নয় বদ্যি। অর্থাৎ পশ্চিমবঙ্গের 6% মানুষের মধ্য দিয়েই তারা মুখ্যমন্ত্রী হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ পদ রাজ্য প্রশাসনে। তাছাড়া শুধু মুখ্যমন্ত্রী নয়, স্বরাষ্ট্রমন্ত্রী আজকের কোনো শিডিউল কাস্ট, কোনো শিডিউল ট্রাইব, কোনো ওবিসি, কোনো মুসলিম কখনো পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী হয়নি। প্রতিমন্ত্রী হয়েছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কখনো হয়নি, কখনো অর্থমন্ত্রী হয়নি। আলোচনা দীর্ঘায়িত হবে, তাতে শেষটুকু বলি যে বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী ছিলেন অসীম দাশগুপ্ত। তিনি একজন কায়স্থ। তার মন্ত্রিসভায় যিনি আপনার পশুপালন মন্ত্রী, আসলে গরু ছাগলের মন্ত্রী, গরু ছাগল প্রতিপালন মন্ত্রী ছিলেন ডোমকলের বিধায়ক আনিসুর রহমান। অর্থাৎ পশুমন্ত্রী হবে মুসলমান। আর শেষ প্রতিমন্ত্রী ছিল আরএসপির গণেশ মন্ডল, গোসভা থেকে জিতে যেতেন। তাহলে শিডিউল কাস্টটাও শেষ প্রতিমন্ত্রী হবে, বা বনমন্ত্রী হবে, বা অনগ্রসর কল্যাণ মন্ত্রী হবে। মুসলমানরা হবে পশুমন্ত্রী, বা ওই বই বাঁধানো মন্ত্রী, বা আচার মন্ত্রী। আসলে বলে খাদ্য প্রক্রিয়াকরণ, রাজ্জাক মোল্লা ছিলেন 16 থেকে 21। আসলে খাদ্য প্রক্রিয়াকরণ মানে আচার টাচার গুলো কিভাবে তৈরি হবে না হবে, সেগুলো কিভাবে রপ্তানি টপ্তানি হবে না হবে, সেটা দেখার জন্য রাজ্জাক মোল্লার মন্ত্রক। সিদ্দিকুল্লাহ বলে গ্রন্থাগার মন্ত্রী। আসলে বই ছিঁড়ে গেলে লাইব্রেরি বাঁধাতে হবে, সেই মন্ত্রী। বই বাঁধানো মন্ত্রী। এই সমস্ত মন্ত্রক দেয়, যার কোনো জায়গা নেই, মানে কোনো রকম কোনো গুরুত্ব নেই। ঠিক আপনি তৃণমূলের যে পরিবর্তনের সরকার হলো 2011-য়, আসলে মুসলিম ভোটটা যেহেতু তারা রাজনৈতিকভাবে ভীষণভাবে তারা একবজ্ঞা এই কারণে যে রাজনৈতিক আনুগত্যের প্রমাণ অনেক বেশি দিতে হয় এবং তাদের একটা অস্তিত্বের সংকট আছে। সেখান থেকে তারা একজোট হয়ে মানে অঘোষিত, অলিখিত কোন রকম কোনো আলোচনা পর্যালোচনা ছাড়াই স্বাভাবিক নিয়মে তারা কিন্তু কোনো একটা দলকে একসঙ্গে বেছে নেওয়ার চেষ্টা করে তাদের অস্তিত্বকে ধরে রাখার জন্য। সেখানে বাম জমানায় একচেটিয়াভাবে মুসলিমরা বামফ্রন্টকে সমর্থন করেছিল। তৃণমূলে কিন্তু তারা একজোট হয়ে কিন্তু তারা তৃণমূলকে বেছে নিয়ে তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এলো। সেখানে তারপর দেখা গেল যে পরিবর্তনের সরকার 2011-তে মমতার নেতৃত্বে সূচিত হলো। সেখানে আপনি দেখবেন পশুমন্ত্রী কে হলো? নূরে আলম চৌধুরী। তিনি 18 বছর হাইকোর্টের জাস্টিস ছিলেন। তিনি অ্যাক্টিং চিফ জাস্টিস ছিলেন। তাকে পশুমন্ত্রী করা হলো। কেন, তিনি কি আইনমন্ত্রী হতে পারতেন না? এটা দুর্ভাগ্য। আসলে সে হচ্ছে জন্ম অপরাধী হওয়ার কারণে তাকে প্রতিমন্ত্রী করা হয়েছিল। তিনি তিনি ইহলোক ত্যাগ করেছেন, কিন্তু তার আইনমন্ত্রী হওয়ার যথেষ্ট যোগ্যতা ছিল। ঠিক একইভাবে আপনার পরিবর্তনের সরকারের শেষ প্রতিমন্ত্রী হয়েছিল আমাদের বাড়ির পাশে শ্যামল মন্ডল। অর্থাৎ মন্ডল, তুমি শেষ প্রতিমন্ত্রী হবে।
বনমন্ত্রী বড় যে বন প্রতিমন্ত্রী হবে, অনগ্রসর কল্যাণ মন্ত্রী হবে, হ্যাঁ, কিন্তু কখনো গুরুত্বপূর্ণ মন্ত্রক পাবে না। 94% মানুষের মধ্য দিয়ে শুধু মন্ত্রক নয়, প্রত্যেকটা রাজনৈতিক দলে কারা চালায়। সিপিএম এর 10 আমলের দেখুন, তৃণমূলের আমলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি, সুদীপ ব্যানার্জি, শোভনদেব চ্যাটার্জি, মদন মিত্র, এরাই তো সব নেতা। আর ফিরাদ হাকিমকে শুধু দেখায়, আসলে একেবারে চামচে কোন একটা দুটো পড়ে থাকে। কিন্তু সামগ্রিকভাবে ঠিক বাম আমলে আপনি দেখবেন 70% মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের মধ্যে। সেখানে বাম আমলে আমরা দেখেছি যে সেখানে কখনো জেলা সম্পাদক কোনো মুসলিমকে করা হয়নি, কখনো নৃপেন চৌধুরী, কখনো মৃগাঙ্ক ভট্টাচার্যকে তারা মুর্শিদাবাদের জেলা সম্পাদক করে। এখন বলছে কেন মোহাম্মদ সেলিমকে রাজ্য সম্পাদক করা হয়েছে। আসলে ওটাকে গরুর গাড়ির হেডলাইট আমি বলি, কারণ এখন তৃণমূল সিপিএম এর কিচ্ছু নেই, সব শেষ। তখন সিপিএম ঘুরে দাঁড়াবার আশায় তারা সেলিমকে রাজ্য সম্পাদক করেছে। তার আগে কখনো কিন্তু তারা কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রক তারা দেয়নি। সেলিমকে রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন, কিন্তু সেখান থেকে তাকে সরিয়ে দিয়ে সাংসদ হিসাবে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এগুলো বামফ্রন্ট করেছে। এই বামফ্রন্টের মধ্যেও কিন্তু একটা ভয়ঙ্কর রকমের জাতপাত এবং সাম্প্রদায়িক খেলা ছিল। তারা এখনো সেটাকে স্বীকার করে না। তারা এখনো স্বীকার করে না যে সাচার কমিটির রিপোর্ট ঠিক ছিল। তারা এখনো স্বীকার করে না তারা মুসলিমদের প্রতি মানে যথাযথ যে জাস্টিস, ইনসাফ তারা করতে পারেনি বলেই মুসলিমরা তাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। তাদেরকে জাস্টিস দিতে চায়, এটাও তারা এখনো বলে না, বা তাদের সেই ভুলটা অতীতের সেটা স্বীকার করে না। তৃণমূলও তাই। এখনো পর্যন্ত তৃণমূল এবং বিজেপি, তৃণমূল একটা কাজ করেছে, বিজেপিকে তারা সামনে নিয়ে এসছে ইমাম ভাতা। মমতা ব্যানার্জি বলছে যে ইমাম ভাতা নাকি ওয়াকফ বোর্ডের টাকায় দেওয়া হয়। ওয়াকফ বোর্ড তো আর মমতার সম্পত্তি নয়, রাজ্য সরকারের সম্পত্তি নয়। ওয়াকফ বোর্ড হচ্ছে মুসলিমদের উন্নয়নের জন্যই ব্যবহৃত হওয়ার কথা। ওয়াকফ বোর্ড থেকে যদি বেতন দেওয়া হয়, সেখানে মমতা ব্যানার্জির একজন রাজনৈতিক বেত্তা হিসাবে ঘোষণা দেওয়ার দরকার ছিল না। সেই ঘোষণার ফলে বা অন্যান্য সমস্ত বিভিন্ন রকমের অবস্থানগত কারণে আজকের বিজেপি কিন্তু আজকের উঠে এসেছে, এবং সেখানে মুসলিম তোষণ বলা হয়। তোষণ মানে কি? কেবল অ্যাপিসমেন্ট বা তোষণ। তোষণ আসলে তুষ্ট করা। 30% মুসলমানের 3 বা 4% চাকরিকে তুষ্ট করা বলে। তাদের বিশ্ববিদ্যালয়ে তাদের কজন ছাত্র পড়ে, সেখানে 1 থেকে 2% বিশ্ববিদ্যালয়ে মুসলিমরা নেই। বিভিন্ন কলেজে সেখানে তারা 5% 7%-এর বেশি নেই। তাহলে কিসের তুষ্টিকরণ? তাদের বঞ্চনাটাকে কি তুষ্টিকরণ বলে? নাকি ওই তাদের মানে ঈদে ট্রেন টোডের নামাজে গিয়ে টুপি মাথায় দিয়ে সেখানে তাদের সামনে বক্তৃতা দেওয়াকে তুষ্টিকরণ বলে? নাকি ইফতার পার্টিতে টুপি পরে সেখানে বা মাথায় কাপড় দিয়ে হিজাবের মতো করে সেখানে হাত তুলে দোয়া করাকেই তুষ্টিকরণ বলে? মুসলিমরা এসব চায় না। আনিসুর সাহেব, মুসলিমরা ওবিসি হ্যাঁ, নিয়ে আপনার কাছে আসবো পরে। যে ওবিসি নিয়ে যে বিষয়টা সামনে এসছে, একদিকে কলকাতা হাইকোর্ট তারা অনিয়ম দেখিয়েছে, যে অনিয়ম করা হয়েছে, এবং এর যে ওবিসির যে প্রক্রিয়া, যে সিস্টেম রয়েছে, সেখানে যে সংজ্ঞা বলা হয়েছে, সেই আইনের আওতায় বর্তমান যে 5 লক্ষ রয়েছে, এরা সে আইনের আওতায় আসেনি, তাই বাতিল করা হয়েছে। সেই জায়গায় নরেন্দ্র মোদী ঠিক ভোটের প্রাক্কালে, একদিকে প্রথম কথা হচ্ছে যে ভোটের প্রাক্কালে ভোট চলছে, তারই মাঝে কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। অনেকে বলছে এটাকে ভোট ব্যাংক করা হয়েছে, বা ভোটে এটা কাজে লাগিয়েছে বিজেপি সরকার, এবং তৃণমূল সরকার সেটাকে প্রচারের আলোয় নিয়ে এসে একটা হাতিয়ার করেছে তাদের দিকে ভোট নেওয়ার জন্য। এমনই কিন্তু অনেকে প্রশ্ন করছে। সেই জায়গায় নরেন্দ্র মোদী তিনি কিন্তু ভোট প্রচারে ছিলেন। সেই ভোট প্রচারে নরেন্দ্র মোদী বলছেন যে আসলে পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে আহ আগিয়ে নিয়ে আসার জন্য মমতা ব্যানার্জি এই কাজগুলো করছে, বা বর্তমান যে তৃণমূল কংগ্রেসের সরকার, সেই সরকার এই কাজ করছে। এটা নরেন্দ্র মোদী অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী, তার মুখ দিয়ে এইসব কথা বার হচ্ছে। কি বলবেন যে একদিকে উনি প্রধানমন্ত্রী দেখছেন যে মুসলমানদেরকে এখানে বেশি তাদেরকে কোটা দেওয়া হচ্ছে বা সংরক্ষণ দেওয়া হচ্ছে, আর দিতে দেখো, গিয়ে এই মানে এই কোটায় বা এই সংরক্ষণ দিতে গিয়ে বেশি যে মুসলিম তোষণের কথা আপনি বারবার বলছেন, মুসলিম তোষণ করছে তৃণমূল সরকার। আসলে তোষণ আর শোষণের পার্থক্য তো এরা বোঝে না। চোরের মায়ের গলা বড়। এরা মিথ্যা কথা বলে, ধাপ্পাবাজি করে, ধান্দাবাজি করে, এবং গোবেলসীয় কায়দায় সে মিথ্যাটাকে এতবার এত ভাবে বলে
এবং যেহেতু সমস্ত মিডিয়া গণমাধ্যম ওদের দখলে, প্রিন্ট বলুন, ইলেকট্রনিক্স মিডিয়া বলুন, ওদের হাতে, ফলে ওরা সেই মিথ্যাটা প্রচার করছে। তা মুসলিমদের কোথায় উন্নয়ন হলো, কোথায় তারা কি পেয়েছে? মুসলিম এলাকা, রাস্তাঘাট, স্কুল, কলেজ, স্বাস্থ্য কিন্তু সব জায়গায় তো বেহাল। আপনি মুর্শিদাবাদে দেখুন তো, সেখানে মাথা পিছু কটা প্রাইমারি স্কুল আছে, কলেজ তো দূরের কথা। স্বাধীনতার আজকের ৭৫ বছর পর্যন্ত তারা কোনো বিশ্ববিদ্যালয় একটা জেলায় পায়নি, যেখানে মানে আপনার বিশাল সংখ্যক মানুষ সেখানে বাস করে। সেখানে আপনার ২৩টা বিধানসভা, ২২টা ২৩টা বিধানসভা রয়েছে সেখানে। সেখানে আপনার প্রায় ৭০-৭৫ লক্ষ সেখানে মানুষ সেখানে রয়েছে, অথচ ৮০ লক্ষ মানুষ, সেখানে বিশ্ববিদ্যালয় ছিল না। মালদা তো পশ্চাৎপদ জেলার মধ্যে একটা পড়ে সেখানে। উল্টো দিকে উত্তর চব্বিশ পরগনা, নদিয়াতে একাধিক বিশ্ববিদ্যালয়, অনেক ছোট জেলা মুর্শিদাবাদের থেকে। তাহলে সেখানে কোথায় মুসলমানদের এগিয়ে নিয়ে গেল? মুসলিমরা সরকারি চাকরিতে কোথায় আছে? বেসরকারি চাকরি, বেসরকারি কোম্পানিগুলো তো মুসলিমদের নিয়োগ প্রায় অঘোষিত ভাবে, তাদেরকে তো ঢুকতেই দেওয়া হয় না। মুসলমানরা সে বেসরকারি চাকরি পায় না বললেই চলে। কারণ সাম্প্রদায়িক বিদ্বেষ এবং বিভাজনের রাজনীতি মুসলিমদের সমস্ত দিক দিয়েই আজকে কিন্তু কোণঠাসা করে দিয়েছে। যেখানে প্রত্যেকটা যে সরকারের দায়িত্ব, যারা সত্যিকারের সংবিধানের শাসন মানেন, আইনের শাসন মানেন, মানতে চান, তাদের উচিত যে ডিউ শেয়ার, ডিউ রেসপেক্ট প্রত্যেকটা জাতি এবং সম্প্রদায়ের মানুষকে। এটার তো নাম ন্যায় বিচার, এটার নাম তো আইনের শাসন, এটার নামই তো গণতন্ত্র। যেটা কাঁসিরামজি বলেছিল, যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগীদারি। যারা আছে সংখ্যায় যেমন, সবকিছুতে ভাগ তাদের তেমন। তা আমাদের ভাগ কোথায়? আমরা পশ্চিমবঙ্গের ৩০%। আমাদের কি প্রতিটা স্কুল কলেজে আমাদের ৩০% প্রতিনিধিত্ব আছে? প্রতিটা থানায় কি ৩০% মুসলিম প্রতিনিধিত্ব আছে? নেই। মিথ্যা কথা, ধাপ্পাবাজি, ধান্দাবাজি। যদি প্রত্যেকটা থানায় পুলিশ প্রশাসনে ৩০% মুসলিম থাকতো, তাহলে আরএসএস, বিজেপি, বজরং দল কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা করতে পারতো না। দাঙ্গা রুখে দেওয়া যেত। মমতা ব্যানার্জিকে মাথায় রাখতে হবে, মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় কি ৩০% মুসলিম আছে? মমতা ব্যানার্জি যে লোকসভায় বা বিধানসভায় সেখানে ৩০% মুসলিম প্রতিনিধিত্ব কি সুনিশ্চিত করেছেন? না। মুসলিমরা এই মমতা ব্যানার্জির যে ভোট, ২,৮৭,০০,০০০ ভোট পেয়েছে ২০২১-এর বিধানসভায়। আমরা হিসাব দিয়ে দেখেছি, হিসাব করে দেখেছি, তথ্য পরিসংখ্যান কেটে ২ কোটিরও বেশি ভোট শুধু মুসলিম ভোট। অর্থাৎ প্রায় ১৪৬-৪৭টা এমএলএ শুধুমাত্র মুসলিম ভোটে তৈরি হয়েছে এই তৃণমূলের। অথচ সেখানে কজনকে মন্ত্রী করেছেন? কোন গুরুত্বপূর্ণ দপ্তর দিয়েছেন? বা কজনকে লোকসভায় বা বিধানসভায় পাঠিয়েছেন? অবশ্য লোকসভা বা বিধানসভায় পাঠিয়েও তো লাভ আনিসুর নেই। সাহেব, আমরা কারণ একটা কথা আপনার বলবো, হ্যাঁ, একটা কথাই শুধু বলবো এই পর্বে, যে বিধানসভায় বা লোকসভায় গিয়ে মমতার শেখানো বা অভিষেকের শেখানো বলেই তো তাদের বলবে। তারা যে মুসলিম এলাকায় দাঁড়িয়ে মুসলিমদের ভোটে বা মুসলিমদের পশ্চাৎপদতা দূরীকরণে বা দলিত আদিবাসীদের অবস্থার পরিবর্তনে তারা তো বিধানসভায় বা লোকসভায় কোনো রাজ্যসভায় কথা রাখতে পারে না। তারা শুধু মমতা এবং অভিষেকের শেখানো বলি বা কথাই বলতে হয়। তাহলে তাহলে আপনি এটাকে কি বলতে চাইছেন যে মমতা ব্যানার্জির সরকার এসেও যে মুসলিম মুসলিম করে বারবার বলছে, বিজেপি একদিকে তৃণমূল কংগ্রেসকে বলছে যে এরা মুসলিম তোষণ করছে, মুসলিমদেরকে বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে, আর যেখানে রেড রোডে নামাজ হচ্ছে, ঈদের নামাজে, সেখানে খোদ মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত হচ্ছেন, সেখানে ভাষণ দিচ্ছেন। তো এইসব পরিপ্রেক্ষিতে বিজেপি যারা ক্ষমতায় রয়েছেন তারা কিন্তু বারবারই অভিযোগ করেছে বা বলছেন, গোটা নির্বাচনের প্রক্রিয়া আমরা দেখেছি যে গোটা ভারতবর্ষ ঘুরে তারা বলেছেন যে বাংলাতে এই এই হচ্ছে, সেখানে মুসলিমদের এই করছে। কিন্তু আপনার বক্তব্য অনুযায়ী যে মুসলিমদের মমতা সরকার কিছুই করছে না, বরং এই আমলে এসে বিভিন্ন জায়গায় মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে যারা মুসলিম প্রতিনিধি, বা রাজ্যসভা হোক, সে বিধানসভা হোক বা লোকসভা হোক, যেখানেই হোক। তো সে জায়গায় আপনি এটাকে কি বলতে চাইছেন? আমরা যেহেতু শেষ করব, আমাদের টাইম একদমই অন্তিম পর্যায়ে রয়েছে। তো আপনি একদম এক কথায় বলবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে জাস্ট দুটো প্রশ্ন। একটা হচ্ছে এইসব বিষয়টাকে কি বলবেন যে একদিকে বিজেপি তৃণমূল কংগ্রেসকে দোষ দিচ্ছে যে মুসলিম তোষণ করছে, কিন্তু অপরদিকে মমতা ব্যানার্জির আমলে অনেক মুসলিম বিভিন্ন জায়গায় পিছিয়ে রয়েছে, এখনো পর্যন্ত সেই সংরক্ষণের জায়গায় নেই। দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে হচ্ছে যে ওবিসি নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম, যেখানে আপনি বিভিন্ন বিষয়ে তুলে ধরলেন, যে ওবিসি নিয়ে লাস্ট আপনার কথা কি? এখন আমি শেষ পর্যন্ত শুধু এটুকুই বলবো যে তোষণ বা শোষণ
সেটা তথ্য এবং পরিসংখ্যান বলবে। কেন্দ্রীয় সরকার বা বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সরকার, তারা শ্বেতপত্র প্রকাশ করুক মুসলিমদের কোথায় আছে। মমতা ব্যানার্জি 10,000 মাদ্রাসার অনুমোদন দেবে, কটা মাদ্রাসার অনুমোদন দিয়েছে? মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকফ প্রপার্টি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবেন এবং ওয়াকফ সম্পত্তি সব পুনরুদ্ধার করবেন, কটা ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করেছে? আসলে কিছুই করেনি, সবটাই ধাপ্পা এবং ধান্দাবাজি রাজনীতি হচ্ছে। শুধু মুসলিমদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হচ্ছে। এই রাজ্য সরকার যোগী আদিত্যনাথ বুলডোজার, বিজেপি আরএসএস এর ভয় দেখিয়ে চমকিয়ে মুসলিম ভোট নিতে বা তাদেরকে ভোটটাকে তাদের পক্ষে টানার চেষ্টা করছে, তাদের অধিকার দিতে রাজি নয় এবং তাদের বিভিন্ন ঘোষণা, বিভিন্ন কাজকর্ম, বিশেষ রেড রোডে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যেতে পারেন, কিন্তু সেখানে কোনো রাজনৈতিক বক্তব্য অনভিপ্রেত। এটা মুসলিম লিডারশিপ, মুসলিম যারা সমস্ত ওই রেড রোডে নামাজের দায়িত্বে থাকে, তাদের ভাবা দরকার যে তারা ন্যাক্কারজনক ভাবে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে একটা খুললাম খুললাম রাজনৈতিক বক্তব্য রাখে, সেখানে শুভেচ্ছা জানাবার জন্য যেতে পারে, সেখানে রাষ্ট্রের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে, কিন্তু সেখানে কোনো রাজনৈতিক বক্তব্য কাঙ্ক্ষিত নয়। একইভাবে মমতা ব্যানার্জি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মুসলিমদের এর ইমাম ভাতা বাড়াবেন, 500 টাকা বাড়াবেন, তার জন্য সবাইকে নেতাজি ধরে ডাকলেন। এটা তার এখতিয়ারভুক্ত নয়। যদি ওয়াকফ বোর্ড থেকে বেতন দেওয়া হয়, তাহলে সেখানে ওয়াকফের চেয়ারম্যান সে ব্যাপারটা ঘোষণা দিক। সেখানে রাজনীতির সঙ্গে এই রাজ্য সরকারের সেখানে ঢোকা উচিত নয়। যদি ঢোকে সেখানে কিন্তু বিজেপি আরএসএস প্রচারের সুবিধা পাবে। আর বিজেপি আরএসএস এরা তো ভারতবর্ষের সেই দেশদ্রোহী শক্তি, যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে এরা পেছন থেকে ছুরি মেরেছে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদেরকে ধরিয়ে দিয়েছে, ভারতবর্ষের সংবিধানের এরা বিরোধী, ভারতবর্ষের গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে এই আরএসএস তাদের বিভিন্ন জায়গায়, আপনার গোল আলকারের বাঞ্চ অফ থটস দেখবেন বা গোল আলকারের উই অ্যান্ড আওয়ার নেশন ডিফাইন বইটা পড়বেন, সমস্ত জায়গায় তারা শূদ্রদের অধিকার দিতে অস্বীকার করেছে। তাই এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে সত্যি সত্যি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের যারা মূল নিবাসী, যারা পশ্চাৎপদ, এই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মুসলিম, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই কিন্তু এদেশের আদি অনার্য মানুষ, তারাই ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে জর্জরিত। তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একজোট হতে হবে এবং বলবো যেটা ঠাকুর গুরুচাঁদ বলেছিল, যে জাতির দল নাই সে জাতির বল নাই, যে জাতির নেতা নাই সে জাতির তাজা নাই। ওই ফিরাদ হাকিম টাকিম বা সিদ্দিকুল্লাহ যারা আছে, এরা সব চামচা, এরা কেউ নেতা নয়। মমতার হুকুমের গোলাম। মমতা যতক্ষণ ওদেরকে রাখবে ততক্ষণ, মমতা যদি বলে দাঁড়িয়ে থাক তো দাঁড়িয়ে থাক, আর কাত হয়ে থাকতো কাত হয়ে থাকতে হবে। এই হচ্ছে এদের অবস্থান। ফলে এরা হচ্ছে একেবারে চামচে মোসাহেব গোমস্তা, এদেরকে দিয়ে কিছু হবে না। তাই আত্মসম্মান নিয়ে, আত্মমর্যাদা নিয়ে, আমরা শিডিউল কাস্ট, আমরা ওবিসি, আমরা শিডিউল ট্রাইব, শূদ্র এবং মুসলিম ধর্মান্তরিত শূদ্র, আমরা কিন্তু এদেশের সমস্ত ফসল ফলাই, সমস্ত কষ্টসাধ্য শ্রমসাধ্য কাজ আমরা করি, আমরা আজকের অধিকার বঞ্চিত। তাই যেটা লেনিন বলেছিল, সর্বহারার আন্দোলন সর্বহারার নেতৃত্ব ব্যতীত সফল হয় না। তাই এই পিছিয়ে পড়া এই বাংলার 94% মানুষের মধ্য দিয়েই আগামী দিনে ক্ষমতা দখলের রাজনীতি করতে হবে। কারণ রাজনীতি অন্য সমস্ত নীতিকে নিয়ন্ত্রণ করে। আজকের ব্রাহ্মণ্যবাদী ব্রাহ্মণ 2% হয়ে তারাই স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, তারাই ডিজি, তারাই পুলিশ কমিশনার, তারাই সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রক, সব রাজনৈতিক দলের মাথার দণ্ডমুণ্ডের কর্তা তারাই হবে। আর আমরা শুধু মোসাহেব চামচা হয়ে আমাদেরকে ওই মানে উদ্বৃত্ত ছুড়ে দেওয়ার মতো আমাদেরকে কিছু দেবে, প্রয়োজনে আবার ওবিসি সার্টিফিকেট কেড়ে দেওয়ার মতো আবার যখন খুশি কেড়েও নেবেন। অর্থাৎ আপনারা হচ্ছেন এই সবকিছুর মালকিন বা মালিক হয়ে বসে থাকবেন, আর আমরা শুধু আপনাদের হুকুমের গোলাম, ভোট ব্যাংক হিসেবে থাকবো। এটা কাঙ্ক্ষিত নয়। আমরা চাই এই দেশ আমার, আমাদের মাটি, এই দেশে যেখানে যতটুকু খাঁটি, আমাদের কলকারখানা মাঠঘাট পথ, আমরাই যারা খাঁটি, আমাদের নেতৃত্বে, আমাদের কর্তৃত্বে আগামী দিনে এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে নতুন সূর্য উঠবে, নতুন ভাবে আমরা ভাববো এবং ব্রাহ্মণ্যবাদী একচেটিয়া আধিপত্য পতন করতে হবে। এটাই ন্যায় বিচারের দাবি। তাহলে ওবিসি সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে দীর্ঘ সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে বলে রাখছি যে এই বাংলাতে কিন্তু যারা মেইন স্ট্রিম অর্থাৎ বর্তমান শাসকের সঙ্গে যেসব মুসলিম নামধারী যারা রয়েছেন, আনিসুর সাহেব বললেন
যে সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিম সহ বিভিন্ন যারা মুসলিম নির্বাচিত প্রতিনিধি রয়েছেন এবং বিভিন্ন মন্ত্রী দায়িত্ব পেয়ে রয়েছেন, তাদের তিনি বললেন যে এরা হচ্ছে তৃণমূলের চামচা। হ্যাঁ, এমনই কটাক্ষ করলেন আনিসুর রহমান। তিনি কিন্তু আজকে এই লাইভে বললেন এবং সরাসরি তিনি বলতে চেয়েছেন যে যদি দেশকে বাঁচাতে হয় এবং যদি এই যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, যারা সত্যিকারের আদিবাসী, যারা ভারতবর্ষের আদি নিবাসী যারা রয়েছে, তারাই কিন্তু প্রাণ দিয়েছে দেশের জন্য। তাদেরকে অবশ্যই সংরক্ষণ দিতে হবে এবং তাদেরকে যেন অগ্রসর করার ব্যবস্থা করে বর্তমান সরকার যারা রয়েছে এবং পরবর্তী সরকারে যারা আসবে। তো দর্শক সকলকে ধন্যবাদ জানাবো যারা আমাদের লাইভে ছিলেন, যারা লাইভটাকে শেয়ার করেছেন এবং দেখার সকলকে সুযোগ করে দিয়েছেন। আজকে তার মূল্যবান সময়, একজন আইনজীবী, তিনি আইনজীবী হয়ে তার অনেক সময়ের অনেক মূল্য রয়েছে। তারপরেও আইপিএন বাংলার রিকোয়েস্টে তিনি আজকে ওবিসি বিষয়ে যে সময় দিয়েছেন তাকে ধন্যবাদ জানাবো। প্রায় ৪৫ মিনিটের অধিক তিনি সময় দিয়েছেন। ধন্যবাদ জানাবো আবার আইপিএন বাংলার পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে আপনাকে। ধন্যবাদ। আপনার সবাই ভালো থাকুন। ধন্যবাদ সকলকে। দর্শক আজ এই পর্যন্তই। পরবর্তী আপডেট আপনারা দেখবেন। পরবর্তী আপডেটে আমরা নিয়ে আসবো ওবিসি এবং বাংলা ভাগের যে চক্রান্ত, সেই চক্রান্ত নিয়ে আমরা আসবো। যে বাংলা ভাগ করতে চাই, বাঙালি ভাগ করতে চাই, সেটা নিয়েও আপনাদের সামনে নিয়ে আসবো। সাথে সাথে আপনাদের সামনে নিয়ে আসবো যে ধর্মকে নিয়ে বেশি, রাজনীতিতে বেশি চর্চা, এটা নিয়েও আপনাদের সামনে আমরা পরবর্তীতে আপনাদের সামনে লাইভে নিয়ে আসবো। বিভিন্ন অতিথি আমাদের সঙ্গে থাকবে। সকলে আইপিএন বাংলার সঙ্গে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন এবং আমাদেরকে এগিয়ে যাওয়ার সাহায্য করুন। সকলকে ধন্যবাদ।